একজন বিবাহিত ব্যক্তি সব সময় নিজের মোবাইলের সঙ্গে ব্যস্ত থাকত। যখন দেখো তখন সে শুধু নিজের মোবাইলই দেখতে থাকতো। তার স্ত্রী যখনই তার দিকে তাকাতো সে দেখতো তার স্বামী মোবাইলে ব্যস্ত আছে। সেটা যেই মুহূর্তই হোক না কেন, রাত্রি 2টোর সময় যদি তার স্ত্রীর ঘুম ভেঙে যেত তখনও সে দেখতো তার স্বামী মোবাইলে ব্যস্ত আছে। অথবা দিনের বেলা যদি কোনো কাজ করতে করতে তার স্বামীর কাছে এসে দাঁড়াতো, দেখতো তার স্বামী মোবাইলে ব্যস্ত আছে। সব সময় সেই মহিলার স্বামীর হাতে মোবাইল থাকতো এবং সেই ব্যক্তি মোবাইলে কিছু না কিছু সার্চ করতে থাকতো। স্বামীর এই অভ্যাসে স্ত্রী খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ যখন দেখো তখন তার স্বামী হাতে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দিনের মধ্যে একটা সময়ও এমন থাকতো না যে তার স্বামী তার সঙ্গে দুটো কথা বলতে আসতো, তার সঙ্গে দুটো গল্প করতো অথবা সংসারের কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করতো। দিনের পর দিন যখন স্ত্রী এইভাবে নিজের স্বামীকে মোবাইলে ব্যস্ত থাকতে দেখলো, সে ভাবলো তার স্বামীর হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে। এমনটা ভেবে সে নিজের স্বামীর গোয়েন্দাগিরি করা শুরু করলো। যখনই সে সুযোগ পেত সে নিজের স্বামীর মোবাইলটা সার্চ করে দেখত যে সে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল বা কী সার্চ করছিল, কী দেখছিল। বন্ধুরা, যখন সেই মহিলা তার স্বামীর মোবাইল এইভাবে সার্চ করছিল, সে যা দেখলো তা দেখার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না, সে নিজের স্বামীর এই কাণ্ডকীর্তির উপর বিশ্বাস করতে পারছিল না। সে দেখলো তার স্বামীর এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সে স্ত্রী যখন তার স্বামীর মোবাইল আরও চেক করতে লাগলো, আরও বেশি করে তার স্বামীর মোবাইল দেখতে লাগলো, সার্চ করতে লাগলো, সে এটা বুঝতে পারলো তার স্বামীর ওই মহিলার সঙ্গে বহু বছর আগের থেকেই অবৈধ সম্পর্ক রয়েছে। এই ঘটনার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঘরে মাঝে মধ্যেই ঝগড়াঝাঁটি ঝামেলা শুরু হয়ে গেল। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণ ছিল ওই তৃতীয় মহিলা। সেই ব্যক্তির স্ত্রী ওই মহিলাকে বোঝানোরও অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই মহিলাও মানতে রাজি ছিল না। এদিকে নিজের স্বামীকেও সে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার স্বামীও মানতে চাইছিল না। সমস্যা এত বেড়ে গেছিল, ঝামেলা এত বেড়ে গেছিল যে একসঙ্গে থাকাই মুশকিল হয়ে যাচ্ছিল। তখনই সেই স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো, দেখো এইভাবে তো চলছে না, কেননা আমরা তিনজনে এক জায়গায় বসে এমন একটা রাস্তা বার করি যাতে আমাদের সংসারটাও টিকে থাকে আর এই সমস্ত বিষয় নিয়ে ঝামেলাও না হয়। তারা মধ্যস্থতা করতে চাইছিল, অর্থাৎ মাঝের কোনো রাস্তা বার করতে চাইছিল। স্বামীও স্ত্রীর কথায় সেই মিটিং করতে রাজি হয়ে যায়, কিন্তু এই মিটিং করাকালীন একজনের মৃত্যু হয়ে যায়। শুধু তাই নয়, কিছুক্ষণ পর আরও দুজনের মৃত্যু হয়। কিন্তু কিভাবে এই মৃত্যু হয়েছিল, মৃত্যুর কারণ কি ছিল আর কে এই ঘটনাগুলো ঘটিয়েছিল, এই বিষয় নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশের কাছে এই ঘটনাটা পৌঁছলো। পুলিশ যখন এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করলো, তখন এই ঘটনায় তারা এমন কিছু কিছু বিষয় জানতে পারলো যেটা জেনে তারাও অবাক হয়ে গেল। এই ঘটনার ইনভেস্টিগেশন করতে তাদের প্রায় 18 মাস সময় লেগেছিল। আর এই 18 মাসে তারা একটা নয়, অনেক প্রদেশে তাদের ঘুরতে হয়েছিল, তাদের এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতে হয়েছিল। শেষ পর্যন্ত অপরাধী ধরা পড়ে, কিন্তু যখন অপরাধী ধরা পড়েছিল তখন মানুষ এটা বিশ্বাস করতে পারছিল না যে এই হত্যাকাণ্ডের এটাও একটা কারণ হতে পারে। হঠাৎই একদিন গ্রামের ধারে একটি রেল লাইনের পাশে একটি মহিলার মৃতদেহ পাওয়া যায়। সে মহিলার বয়স ছিল প্রায় 35 বছর। যখন গ্রামের লোকজন সেই মহিলাকে দেখলো, তারা পুলিশে খবর দিল এবং সেখানকার স্থানীয় পুলিশ তাদের পুলিশ ফোর্স নিয়ে সেই ঘটনাস্থলে উপস্থিত হলো। তারা সেই মহিলার মৃতদেহ কবজায় নিল এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো। সে মহিলার ফটো নেওয়া হলো এবং আশেপাশের বিভিন্ন গ্রামে সেই ফটো নিয়ে সার্চ করা হলো যে এই মহিলা কে, কারণ তারা তখনও পর্যন্ত সেই মহিলার পরিচয় জানতে পারেনি। এভাবেই 4-5 দিন কেটে গেল, কিন্তু কেউই সেই মহিলার সম্বন্ধে কোনো তথ্য দিতে পারল না। আশেপাশের থানাতে ওই ফটো নিয়ে যাওয়া হলো এবং সার্চ করা হলো, কিন্তু সেখানেও কোনো মহিলার নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট লেখানো হয়নি। এভাবেই যত সময় কাটতে লাগলো ততই এই ইনভেস্টিগেশন বাড়তে লাগলো। পুলিশ আশেপাশের গ্রাম ছেড়ে আশেপাশের জেলাতে পৌঁছে গেল এবং তারপর সেখানকার আশেপাশে যে সমস্ত প্রদেশ ছিল সেখানেও পুলিশ গেল এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য।
তারা ভাবছিল হয়তো অন্য কোথাও এই মহিলার হত্যা করা হয়েছে এবং তারপর এখানে এসে তার শবটা ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই খবর চারদিকে ছড়িয়ে দিল। তারা সকলকে এই খবর পৌঁছে দিল ৩৫ বছর বয়সী এক মহিলাকে এইভাবে পাওয়া গেছে। সে মহিলা বিবাহিত ছিলেন এবং ওনার শরীরে এবং মুখে অনেক আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনার প্রায় ১৮ মাস কেটে যায়, কিন্তু এই ১৮ মাসে একবারের জন্যও কেউ পুলিশের কাছে এই বিষয় নিয়ে আসেনি। হঠাৎই ১৮ মাস পর এক বৃদ্ধ ব্যক্তি পুলিশের কাছে আসে। সে বৃদ্ধ ব্যক্তির মেয়েকে প্রায় ১৮ মাস ধরে পাওয়া যাচ্ছিল না, তাই তিনি ভেবেছিলেন হয়তো পুলিশের কাছে আসলে তিনি নিজের মেয়ের তথ্য পাবেন। তিনি নিজের সঙ্গে নিজের মেয়ের একটি ছবিও নিয়ে এসেছিলেন। এদিকে ১৮ মাস ধরে যখন এই কেসের কোনোরূপ কোনো সুরাহা হচ্ছিল না, পুলিশও এই কেসটিকে ইনভেস্টিগেট করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু যখনই সেই বৃদ্ধ ব্যক্তি ওই মহিলার ছবি নিয়ে সেখানকার পুলিশ স্টেশনে পৌঁছায়, তখন পুলিশ ওই মহিলার মুখ দেখে চিনতে পেরে যায়। সে ব্যক্তির নাম ছিল অরবিন্দ কুমার। তিনি নিজের মেয়েকে বহু দিন ধরেই খুঁজছিলেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন প্রদেশে তিনি নিজের মেয়েকে খুঁজে চলেছিলেন। আর এইভাবেই খুঁজতে খুঁজতে তিনি সেই গ্রামের নির্দিষ্ট থানায় গিয়ে পৌঁছায় যেখানে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। এদিকে সেই ব্যক্তি যখন পুলিশের কাছে ওই ফটোটি নিয়ে পৌঁছায়, তখন পুলিশ সেই ব্যক্তিকে জানায় আজ থেকে ১৮ মাস আগে এক মহিলাকে অমুক গ্রামের রেল স্টেশনে পাওয়া গেছিল এবং তাকে মৃত অবস্থায় সেখানে পাওয়া গেছিল। তার শরীরে এই জায়গায় এমন এমন চিহ্ন ছিল। যখন সেই ব্যক্তি এটা শোনে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তিনি এটা বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে মারা গেছেন। তার মেয়ের বয়স ছিল ৩৫ বছর এবং তার নাম ছিল ববিতা। সে ব্যক্তি যখন নিজের মেয়ের সম্বন্ধে একথা শুনল, তখন তারা পুলিশকে বলতে লাগলো, এর তো 2 মেয়েও আছে, তারা কোথায়? আপনারা কি তাদের সম্বন্ধে কিছু জানেন? এদিকে পুলিশ যখন সে ব্যক্তির মুখে একথা শুনল যে এই মহিলার 2 সন্তান রয়েছে, তখন তারা হতবাক হয়ে গেল। কারণ এই ঘটনার প্রায় ১৮ মাস কেটে গেছিল। আর এই ১৮ মাসের মধ্যে ওই মেয়ে দুটো কোথায় রয়েছে, এটাই ছিল এখন পুলিশের কাছে সব থেকে অবাক করা বিষয়। সে 2 মেয়ের মধ্যে এক মেয়ের নাম ছিল রীতা আর এক মেয়ের নাম ছিল গীতা। রীতার বয়স ছিল 12 বছর আর গীতার বয়স ছিল 8 বছর। সে বৃদ্ধ ব্যক্তির মুখে আরও 2 জন ব্যক্তির নাম শোনা যায়। একজনের নাম ছিল সঞ্জয় আর একজনের নাম ছিল প্রিয়া। পুলিশ সঞ্জয় আর প্রিয়ার খোঁজ লাগায়। 24 ঘন্টার মধ্যেই পুলিশ সঞ্জয় আর প্রিয়াকে হেফাজতে নেয় এবং তাদের জেরা করতে শুরু করে। এর থেকে জানা যায় ববিতার এর আগে প্রেম বিবাহ হয়েছিল এবং যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তার দ্বারাই তার ওই 2 কন্যার জন্ম হয়। কিন্তু তাদের বিয়ে বেশি দিন টেকেনি এবং সেই ব্যক্তির সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। তারপর ববিতার দ্বিতীয় বিবাহ হয়েছিল এবং সেই বিবাহ তার বেশি দিন টেকেনি। ববিতা নিজের 2 মেয়েকে নিয়ে একটি শহরে যায় এবং সেখানে সে একটি ভালো কোম্পানিতে কাজও পেয়ে যায়। এদিকে কাজ করার সময় সে বেশ ভালো টাকাই উপার্জন করছিল। যখন সে কর্মরত ছিল তখন সে সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ ছিল এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার ফলে তার বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে পরিচয় হতো। সব সময় সে সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ থাকতো, ফোনে সবার সঙ্গে গল্প করত, চ্যাটিং করত। এই সময়ই সোশ্যাল মিডিয়াতে সে একটি ছেলের সঙ্গে পরিচিত হয়। ছেলেটির নাম হলো অভিষেক। অভিষেকের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল, আর এই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় বদলে গেল তারা নিজেরাই বুঝতে পারল না। ববিতা অভিষেককে জানালো তার 2 মেয়ে আছে। তার এর আগেও 2 বার বিয়ে হয়ে গেছে এবং তার ডিভোর্সও হয়ে গেছে। সে অভিষেককে বলেছিল তোমার যদি কোনো অসুবিধা না হয় তবেই আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো। অভিষেক ববিতাকে জানালো আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তারপর তারা স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নিল। তাদের বিয়ে হওয়ার পর তারা বেশ সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল। প্রায় 2 বছর তারা বেশ ভালোভাবেই নিজের সংসার জীবন করেছিল। কিন্তু এই 2 বছরের মধ্যে হঠাৎই অভিষেকের আরও একটি মেয়ের সঙ্গে প্রেম সম্বন্ধ স্থাপিত হয়। অভিষেকের সেই মেয়েটির সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপিত হয়েছিল।
এমনভাবেই অভিষেক সেই মেয়েটির সঙ্গে অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল, তারা অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল এবং অভিষেক নিজের স্ত্রীর থেকে অনেকটা দূরে সরে যাচ্ছিল। এদিকে ববিতা যখন জানলো যে অভিষেক এমন কিছু কাজে লিপ্ত হয়েছে, তখন সে বারবার অভিষেককে বোঝানোর চেষ্টা করেছিল, তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেছিল। ববিতা একটি বড় কোম্পানিতে চাকরি করত, সে ভালো টাকা মাইনে পেত, সে নিজের স্বামীকে অনেক দামি দামি গিফটও দিত। সে কিছুদিন আগে নিজের স্বামীকে একটি বড় গাড়িও গিফট করেছিল, কিন্তু তাতেও তার স্বামীর মন সে পায়নি। এভাবেই দিনের পর দিন যখন অভিষেক সেই মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকলো, তখন ববিতা এই বিষয়টা সহ্য করতে পারল না। সে একদিন অভিষেককে স্পষ্ট জানিয়ে দিল, তুমি হয়তো ওই মহিলার থেকে দূরত্ব করে নাও, আর তা না হলে তুমি আমাকে ছেড়ে দাও। এই কথা শোনার পর অভিষেক সেই মহিলাকেই সমস্ত বৃত্তান্ত জানালো। তখন সেই মহিলা অভিষেককে বলল, দেখো, এটাও তো হতে পারে আমরা একটা মিটিং করি, আর সেই মিটিংয়ে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, তারপর কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। ববিতাও এই বিষয়ে রাজি হয়ে গেল। এবার যেদিন তারা এই মিটিংয়ে বসতো, অর্থাৎ তারা নিজেদের মধ্যে আলোচনা করত, সেই সময় বাড়িতে ববিতার দুই মেয়েও উপস্থিত ছিল। এদিকে তারা যখন বাড়িতে আসলো, তখন ববিতা বলল, তোমরা দুজন বাইরে যাও, বাইরে গিয়ে খেলা করো, আমরা একটু কথা বলছি, কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে ডেকে নেব। তারপর অভিষেক, ববিতা আর সেই মহিলা তিনজনে মিলে একটি বৈঠক করতে শুরু করলো। কিন্তু এই কথোপকথনে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং তারপর তারা দুজনে মিলে ববিতার মাথায় কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলেই ববিতার মৃত্যু হয়ে যায়। যখন ববিতার মৃত্যু হয়, তারপর তার স্বামী এবং তার সেই বান্ধবী মিলে ববিতার মৃতদেহকে সেখানকারই একটি রেল স্টেশনে ফেলে দেয়। পরদিন সকালে পুলিশ এবং গ্রামবাসীরা সেই মৃতদেহটিকেই দেখেছিল। এখন প্রশ্ন ছিল যে ববিতার সেই দুই মেয়ের কি হয়েছিল। ববিতার মৃতদেহ রেলওয়ে ট্র্যাকে ফেলে দেওয়ার পর তার স্বামী এবং তার বান্ধবী মিলে তার দুই মেয়েকেও নির্মমভাবে হত্যা করেছিল। পুলিশ যখন অভিষেককে গ্রেপ্তার করলো এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করলো, তাদের মুখ থেকে এই সমস্ত কথাই পুলিশ জানতে পারল। তারা জানতে পারল তারা ওই বাচ্চা দুটিকে দুটি আলাদা আলাদা প্রদেশের একটি রেলওয়ে স্টেশনে ফেলে এসেছিল। পুলিশ যখন ইনভেস্টিগেশন করলো, তখন তারা সেখান থেকে তাদের শরীরের কঙ্কালও পেল। এদিকে ববিতার বাবা যখন এই সমস্ত কিছু জানতে পারলেন, তখন উনি কান্নায় ভেঙে পড়লেন। অভিষেক নিজের স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিল, ওই ছোট্ট দুই সন্তানেরও প্রাণ নিয়েছিল, শুধুমাত্র নিজের শারীরিক এবং মানসিক দুর্বলতাকে পুষ্ট করার জন্য। তারা ভেবেছিল তারা যে অপরাধ করেছে সেই অপরাধের কোনো শাস্তি হবে না, তারা জীবনে কখনো ধরা পড়বে না। কিন্তু যারা অপরাধ করে তারা কোনো না কোনো ভুল অবশ্যই করে। শেষ পর্যন্ত অভিষেক এবং তার সেই বান্ধবীকে পুলিশ গ্রেপ্তার করে নেয় এবং তাদের মেডিকেল হয়। মেডিকেল করার পর তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের উপর পরবর্তী তদন্ত শুরু হয়। ববিতার পিতা পুলিশের কাছে আগ্রহ করে যেন এই সকল ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব তত কঠিন শাস্তি দেওয়া হোক। পুলিশও এই বিষয়ে তৎপরতা দেখায় এবং আমাদের সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দেয়, খারাপ কর্মের ফল খারাপই হয়। যে অপরাধ করে সে কখনো বাঁচতে পারে না, যেভাবে হোক তার অপরাধ সামনে আসে, সে নিজের অপরাধের শাস্তি অবশ্যই পায়। বন্ধুরা, এই কাহিনী আপনাদের শোনানোর উদ্দেশ্য আপনাদের বিরক্ত করা নয়, অথবা কাউকে দুঃখিত করা নয়, অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানো নয়। এই কাহিনী শোনানোর উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা। এই কাহিনীতে পুলিশ যত তৎপরতার সঙ্গে, যত ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করেছিল, পুলিশের ঠিক এইভাবেই কাজ করা উচিত এবং অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। পুলিশ যদি এইভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের সেবা করে, তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, তাহলেই মানুষের পুলিশের প্রতি বিশ্বাস বাড়বে, তাদের প্রতি মর্যাদা বাড়বে এবং অপরাধীদের মনেও এই বিষয় নিয়ে ভয় উৎপন্ন হবে। তারা অপরাধ করতে 10 বার ভাববে।
বন্ধুরা, এই কাহিনী সম্বন্ধে, এই ঘটনা সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের সমাজ সচেতনতামূলক কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।